আনন্দনগর রাজ্যে আজকে আনন্দের কোনো সীমা নেই। চারিদিকে ছিল হাসি খুশিতে ভরপুর, কারণ আজ রাজা কবুতরের মেয়ের ছিল মুখে ভাতের অনুষ্ঠান। সেই আনন্দে রাজা কবুতর বনের সবাইকে নিমন্ত্রণ করেছে। পাখিরা সবাই দলে দলে রাজা কবুতরের রাজ্যে যোগদান করতে যাচ্ছিল। কবুতর আর সখী পায়রাও ভীষণ খুশি ছিল। ছোট্ট ফারুলকেও সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু হঠাৎ ঘটে যায় এক বিপত্তি। কি ডাইনি? হ্যাঁ ডাইনি, চলে যা বলছি। কেন এসেছিস? আজকে আমাদের বড় আনন্দের দিন, চলে যা বলছি। আমাকে কিছু খেতে দিবি? আমার যে বড্ড খিদে পেয়েছে, দুদিন হলো কিচ্ছুটি খাইনি, নিজেও জাদু করে কিছু খেতে পারছি না। দে না আমাকে খেতে। না না, তোকে কোনো খাবার দিতে পারবো না ডাইনি। তোকে দেখে পাখিরা ভয়ে ছটফট করছে, আর তোর ওপর কোনো বিশ্বাস নেই। যদি কোনো ক্ষতি করিস চলে যা। না না, তোদের কোনো ক্ষতি করব না আমি একটু খেয়ে চলে যাব। বুঝেছি কবুতর, এই ডাইনি আমাদের আজকের আনন্দের দিন শেষ করতে এসেছে। আমার মেয়ের অনুষ্ঠান আজকে হবেই না। আই ডাইনি, তুই চলে যাবি নাকি তান্ত্রিক বাবাকে দিয়ে বন্দি করাবো তোকে? এই সামান্য একটু খাবারের জন্য তোরা আমাকে তান্ত্রিক দিয়ে বন্দি করার কথা ভাবছিস? তোরা এত নিষ্ঠুর! তোদের আমি অভিশাপ দিলাম, তোদের এই ছানা বড় হলে তোদের অবাধ্য হবে, আর অবাধ্যতার জন্য নিজেই নিজের বিপদ থেকে আনবে, আর বাড়ির বাইরে গেলেই ওর বিপদ হবে। ডাইনি ভীষণ কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে এসে চলে যায়। আর হঠাৎ এমন ঘটনা ঘটার কারণে পাখিদের মধ্যে ধমধমে পরিবেশ সৃষ্টি হয়। যাক বাবা, চলে গেছে। যে ডাইনি জাদু করে খাবার খেতে পারে না, সেই ডাইনি আমার মেয়েকে অভিশাপ দিবে। পাখিরা, তোমরা ভয় পেও না, তোমাদের আর কোনো চিন্তা নেই। কিন্তু আপনি এটা কি করলেন রানীমা? ডাইনিকে খাবার না দিয়ে তাড়িয়ে দিলেন। ডাইনির দেহ অভিশাপ তো সত্যি হবে, সেটা আজ হোক বা কাল হোক। ছোট্ট রাজকুমারীর সত্যি বিপদ হবে। সৃষ্টিকর্তা না চাইলে অন্য কথা। তান্ত্রিকের কথা শুনে সখী ও কবুতর বয়ে পেয়ে যায় আর নিরানন্দে অনুষ্ঠান শেষ হয়ে যায়। একে রানীমা, আপনি রাজকুমারীর ঘরে দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? রাজকুমারী তো এই অসময়ে খেলতে বের হয়। না টুনি, এখন থেকে পারুল আমাদের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না, সব সময় আমাদের নজরেই থাকবে। জানি না রানীর অভিশাপ থেকে আমাদের মেয়েকে কি করে বাঁচাবো। সখী মেয়ের ঘরের দরজা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়, আর পারুল নিজের স্বাধীনতা অনুযায়ী একদমই চলতে পারে না। এভাবে চলে যায় 7 বছর। কি পারুল, তুই এভাবে ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন শুনি? কি সব করেছিস এসব? 100 বার করবো মা, রাজ্যে এত দাসী থাকতে তুমি আমার কাছে কিনা কৈফিয়ত চাইছো? তুমি আমাকে কেন রাজ্য থেকে বের হতে দাও না শুনি? আমাকে যেতে দাও। পারুল, তুই তোর মায়ের সাথে কিনা এভাবে কথা বলছিস? তোকে বলেছি না বড়দের সম্মান করতে? আর বাইরে যেতে চাইছিস কেন? তুই জানিস না তোর বাইরে বিপদ? বিপদ বিপদ তো ছোট থেকেই শুনছি বাবা, কোনো তো বিপদ হলো না। তোমরা আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না, আমি ঠিক একদিন বাইরে ঘুরতে যাব। দেখেছো কবুতর, দেখেছো আমাদের মেয়েটা আমাদের কত অবাধ্য হয়ে গেছে। একটা রাজকুমারীর তো কোমল আচরণ হওয়া উচিত, রাজ্যের সবাইকে নিয়ে ভাবা উচিত। না মা, আমি কাউকে নিয়ে ভাবতে পারবো না, আমাকে বাইরে যেতে দিতেই হবে। হ্যাঁ রে মা, যাবি তো, কিন্তু আরো কয়েক বছর পর। তোর আগে অভিশাপ কেটে যাক, তারপর বাহিরে যাবি। ওসব অভিশাপ আমি বিশ্বাস করি না বাবা। পারুল এভাবেই তার মা বাবার সাথে অবাধ্য হতে থাকে, আর রাজারানী তাদের মেয়েকে নিয়ে চিন্তা করতে থাকে। দিন দিন পারুল তার বাবা মায়ের আরো অবাধ্য হতে থাকে। পারুল ঠিকভাবে কোনো কথাই শুনতে চায় না। সবাই কত আনন্দ করছে, বাহিরে আকাশে মুক্তভাবে উঠছে, পাখিরা যে যার নিজের কাছে যাচ্ছে, কিন্তু আমি ছোট থেকেই এই রাজ্যে বন্দি হয়ে আছি। আমাকে বাবা মা কোথাও যেতে দেয় না, ইচ্ছে করেই যেতে দেয় না, আমি জানি তো। ভয় পেও না, তুমি বাহিরে যেতে চাও? যাবে, আমার সাথে যাবে। তোমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব, তোমার চোখ জুড়িয়ে যাবে। কি? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? কিন্তু আমি কি করে যাব? বাবা মা তো আমাকে বাইরে যেতে নিষেধ করেছে, আর বাইরে প্রহরীও আছে অনেক। তোমার বাবা মা তো তোমাকে ইচ্ছে করে বাইরে যেতে দেয় না, আসলে তোমার কোনো বিপদ হবে না। চলো আমরা সকলের চোখ ফাঁকি দিয়ে যাই। ডাইনির ফাঁদে পারুল পা দেয় এবং তারা জানালা দিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে একটা নদীর পাশে চলে যায়। এত বছর পর বাহিরে এসে পারুল ভীষণ খুশি হয়।
পারুল যা দেখে তাই নতুন লাগে। পারুল সেটা দেখে ভীষণ আনন্দ পায়। এই নৌকা করেই তো আমরা ঘুরতে যাব, চল আমার সাথে। ডাইনি নৌকায় করে একটা বিশাল বড় নদী পার হয় এবং তারা একটি গভীর বনে চলে আসে এবং ডাইনি সেই নৌকাটিকে ভেঙে ফেলে। ডাইনি বাসি, এই নৌকাটি ভাঙলি কেন? আর এই বনটি এত ঘন জঙ্গলে ভরা কেন? আমার কেমন যেন ভয় লাগছে। বোকা, তুই এখন আমার দখলে। তোকে অভিশাপ দিয়েও বেশি একটা কাজ হচ্ছিল না। তোর বাবা মা তোকে সব সময় আগলে রাখতো, তাই তো ফন্দি করে এনেছে তোকে এখানে। এবার তুই আমাকে সারাদিন খাবার জোগাড় করে দিবি। যা। তুমি আমাকে কিনে এভাবে বোকা বানালে? থাকবো না, আমি এখানে থাকবো না। আমি বাবা মায়ের কাছে যাব। কেঁদে কোনো লাভ নেই, কারণ তোকে কেউ বাঁচাতে আসবে না। আর তুই পালিয়ে যেতেও পারবি না, কারণ এত বড় নদী উড়ে যাওয়া সম্ভব না। যা, এখন আমার জন্য খাবার নিয়ে আয়। ডাইনির কথায় পারুল কাঁদতে থাকে আর খাবার খোঁজার জন্য পারুল গভীর জঙ্গলে চলে যায়। মা, পারুল কোথায়? জানালা তো খোলা, তাহলে কি পারুল পালিয়েছে? কবুতর, কবুতর। শখের চিৎকারে কবুতর চলে আসে আর সবার আর বুঝতে বাকি থাকে না যে পারুল পালিয়েছে। পুরো রাজ্যে তখন কান্নার জোয়ার ভাসে। সারা জঙ্গল খুঁজে তো একটা আপেল পেলাম, এদিকে আমারও অনেক ক্ষুধা পেয়েছে। এই আপেল যদি এখন আমি খাই তাহলে তো ডাইনি আমাকে একদম দেখবে না। কেন যে বাবা মায়ের অবাধ্য হলাম। এখন রাজপ্রাসাদে থাকলে বাবা মা আমাকে কত খাবার দিত, কত আদর করতো। রাজকুমারী তার ভুলের জন্য ভীষণ কাঁদতে থাকে আর আপেলটি এনে ডাইনিকে খেতে দেয়। আর এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন রাজকুমারী তার ভুলের জন্য অনুতপ্ত হতে থাকে আর পারুল বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য কাঁদতে থাকে। এই পারুল, এই সারাদিন কি কান্নাকাটি করবে নাকি? আমার জন্য আজকাল খুব কম খাবার নিয়ে আসছিস কেন? বেশি বেশি করে ফলমূল নিয়ে আসবি, যা। ডাইনি পারুলকে ফল সংগ্রহ করতে পাঠিয়ে দেয়। এদিকে পারুল নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। সত্যি আমার ভালো চেয়েছো, কখনো আমার ক্ষতি চাওনি। আয় পাখি আয়, এভাবে কাঁদছো কেন শুনে? কি হয়েছে তোমার? ব্যাঙের কথা শুনে পারুল ব্যাঙকে সব কথা খুলে বলে। কষ্ট করে দিয়েছে, এখনো তোমাকে কষ্ট দিচ্ছে? তুমি চিন্তা করো না, আমি হলাম জাদুই ব্যাঙ, আমি তোমাকে সাহায্য করব। কি সাহায্য করবি শুনি? আমি থাকতে কখনোই পারবি না। চুপ কর ডাইনি, অনেক অন্যায় করেছিস, আর না। ব্যাঙ ডাইনিকে কোনো সুযোগ না দিয়ে বন্দি করে দেয় আর পারুলকে নিজের রাজ্যে ফিরিয়ে দেয়।